স্বাগতম, নমস্কার। ব্যক্তিগত কথা বলার জন্য টেলিভিশন না, কিন্তু এটা কথা না বলে পাচ্ছি না। গতকাল অফিস থেকে বাড়িতে ফিরে দেখলাম, মানে আমার বাড়ির ঠাকুরঘর যেটা, সেটার মতন কসমোপলিটন ঠাকুরঘর বোধহয় খুব কম বাড়িতেই আছে। মানে কে নেই তাতে। সেখানে লোকনাথ বাবা অবস্থান করছেন, দেবী সরস্বতী আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, কি নেই? তো দেখলাম যে সমস্ত দেবীদের মুখগুলো ঢাকা পরিষ্কার কাপড় দিয়ে। আমি অবশ্য জানি যে কেন ঢাকা হয়েছে, তার কারণটা হচ্ছে অম্বুবাচী। এইবারে এই যে সিস্টেম, তার সঙ্গে আমাকে বলা হলো যে বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে জামা কাপড় যেটি পরে বেরিয়েছি সেটাকে রেখে তারপর মুখে যা দাবার দেবে, এমনকি এক কাপ চা। সিস্টেম আছে, তবে আমার বাড়ির লোকের ফিস্টেমের খুব একটা বোধহয় জানে ফানে না। তো এগুলো জানা দরকার। তো তাদেরকে বলেছি একটু আগে ফোন করে যে আমার অনুষ্ঠানটা একটু কাইন্ডলি দেখো, আমার অনুষ্ঠান না, আমার বন্ধুর অনুষ্ঠানটা দেখো, যা যা বলবেন একটু দয়া করে করো, যাতে আমারও একটু ভালো হয় ভাই। খুব মানে মুডে আজকে প্রোগ্রাম করব, কারণ আজকে এনাকে পাচ্ছি সন্ধ্যের ফ্লাইটে কাট, সিউটি কাট হয়ে যাচ্ছেন। না আগামীকাল যাচ্ছেন। তার ওখানে অনেক ইনফ্লুয়েন্স রয়েছে, থাকার জায়গা, পুজো করার জায়গা। তিনি নিজেও ব্রাহ্মণ, তিনি দেবাচার্য। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। আর স্পেশালি অমাবস্যা স্টার্ট হয়ে গেছে। এই সময়টা বেশ কিছু জিনিস, রীতিনীতি বা রেয়াজ রয়েছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। যে যারা ভগবানের বিশ্বাসী, আমার মনে হয় আমার সাথে তারা একমত হবেন। আর আমি যে কটা নিয়ম বলবো বা যে কটা জিনিস বলবো, যে নিষ্ঠা বলবো, সেই জিনিসগুলো টোটালটাই কামাখ্যা মন্দিরের সাথে রিলেটেড। তো এটা কোনো কারণে আমার মন গড়া এরকম কিছু নয় যে ইউটিউবে আমি গিয়ে বসে বলে দিলাম আপনারা মায়ের মূর্তিকে না ঢাকলেও কোনো অসুবিধা নেই। কালকেই একজন আমাকে ফোন করে বলছিল যে দেবীর মূর্তিকে না ঢাকলেও কোনো ব্যাপার নেই, খাওয়ার দেওয়া যেতে পারে সমস্ত কিছু, এবং তাকে পুজো করা যেতে পারে। যাই হোক, এক একজনের এক এক রকম মত, কাউকে ছোট করবো না। স্পেশালি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা ব্যবসা করবেন বলে ভাবছেন, এই 4টে দিন থেকে স্থগিত থেকে যাওয়াটা বেটার। ও আচ্ছা, একদম কোনো কারণেই নতুন ব্যবসা, নতুন কিছু ইনভেস্টমেন্ট বা অর্থ আদান প্রদান এই 4 দিন না করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। মানে ব্যাংক ট্রানজ্যাকশন করতে বারণ করছেন? ব্যাংক ট্রানজ্যাকশন আপনি ব্যাংকে কি রাখলেন আলাদা ব্যাপার, কিন্তু ব্যাংক থেকে কাউকে পাঠাবেন বা কেউ আপনাকে পাঠানো, এই লেনদেন যেটা বলি এটা করবো না, এটা না করাটা একটু বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই টাইমটাতে এই জিনিসটা পরবর্তীকালে অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। তো যেটা আমার মনে হয় একটু মেনে চলাটা ভালো। এই কটা শুক্রবার অবধি, তো তার মধ্যে তো সরকার বলে দিয়েছে ভাই এখন 24 ঘন্টা দোকান খোলা থাকবে। এ থেকে তো আর আনন্দের কিছু থাকতে পারে না। কারণ আমি যখন ফিরি সব বন্ধ একটা যাতা অবস্থা। শুক্রবার 8:33-এর পরে তো সব কিছু মিটিয়ে যাচ্ছে। তো জেনারেলি আমার মনে হয় না কোনো সমস্যা হবে তার জন্য, এই দুটো দিন মানার জন্য। একদম, এটা গেল একটা। নতুনভাবে নতুন কিছুতে ইনভেস্টমেন্ট বা নতুন কোনো জায়গাতে গিয়ে আমি কোনো আলোচনা, কোনো ব্যবসা সংক্রান্ত আলোচনা নতুনভাবে কিছু শুরু করার ক্ষেত্রে একদম নয়। যারা চাষাবাদ বা খেতির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলি যে নর্মালি এই টাইমটাতে মাটিকে কখনো খনন কার্য করা হয় না। এই টাইমটা টোটালটাই বন্ধ, কোনো বৃক্ষরোপণ থেকে শুরু করে কোনো কাজ হয় না। আমি যেটা বলছি, আমার থেকে অনেক বেশি চাষিরা মানেন এটা, আমি জানি, কিন্তু অনেকেই অনেক সময় ভুল করে ফেলেন। তো এই 4 দিন মানে কোনো রকম চাষাবাদের ফসল জমিতে রোপণ করাটা আমার মনে হয় উচিত হবে না, উচিত নয়। কারণ এটা শাস্ত্র অনুযায়ী, বা আমি বললাম ফার্স্টে যে কটা কথা বলবো সব কটাই কামাখ্যা মন্দিরের যে কটা নীতি আছে, উপকরণে তৈরি আছে, সে কটাই। আচ্ছা, এটা গেল দ্বিতীয়। আর্থিক দিকটা বললাম। দ্বিতীয় হলো যে বৃক্ষরোপণ। তৃতীয় হচ্ছে ক্ষৌর কার্য, আমরা যেটা বলি যে চুল দাড়ি কাটা, নখ কাটা, এর থেকে বিরত থাকা। আচ্ছা, হ্যাঁ, এটা শারীরিক কিছু না কিছু অবস্টাকেল তৈরি করতে পারে, কোথাও না কোথাও একটু জটিলতা তৈরি করতে পারে। অনেকে বলবেন যে দাদা প্রাইভেট ফার্মে আছি, হয়তো ক্লিন সেফ দরকার আছে। একদম একটা দিন গ্যাপ দিলেও আমার মনে হয় না খুব অসুবিধা হবে। আর যদি না উপায় থাকে তাহলে তো কিছু করারই নেই। না, আমার সমস্যা নেই, কারণ কালকে আপনি আসছেন না, আমার উঠলেও ক্ষতি নেই। তো এটা একটা বড় জায়গা। এই জায়গাটা নিয়ে একটুখানি আমার মনে হয় ভাবতে হয়।
দাম্পত্য জীবনে সহবাস থেকে এই 4 দিন বিরত থাকাটা বেটার। আচ্ছা, তা নাহলে পরে কোথাও না কোথাও স্বামী স্ত্রীর সম্পর্কে একটা সমস্যা তৈরি হতেই পারে, এবং বহু প্রমাণিত এটা, যার জন্য এটা স্পেশালি তুলে ধরলাম। আর বাকি রইল যে এই কটা দিন, এই 4 দিনের মধ্যে কোনো কারণেই তামসিক খাবার, মানে আমরা যেগুলো বলি না যে মাছ মাংস পেঁয়াজ রসুন এরকম জাতীয় খাবার থেকে নিজেকে একটু অব্যাহতি রাখার, একটু নিরামিষ খাবার খাওয়াটা এই টাইমের প্রতি বেটার। আপনি এই মুহূর্তে যদি কামাখ্যার কোনো হোটেলে যান, আপনি মাছ মাংস কিছু খুঁজেই পাবেন না। আচ্ছা, খাবো না, পাবেনই না খুঁজে। না এখানেও খাবো না। হ্যাঁ, তো একদম সহজ উপায় এগুলো। তো আমার মনে হয় না যে এই 4টে দিন, তো স্পেশালি একদিন হয়ে গেছে আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি, ব্যাস হয়ে গেল। তো এই 4 দিনের মধ্যে তামসিক খাবার থেকে আপনি যতটা দূরে থাকবেন আমার মনে হয় বেটার। 5 নম্বর হচ্ছে যে যারা মানে মদ্যপান বা যারা খুব বেশি কী বলবো গ্যামলিংয়ের সাথে যুক্ত আছেন, তাদের এই 4 দিন আমার মনে হয় একটু ডিটাচ থাকাটা দরকার। তা নাহলে পরে অর্থনৈতিক কারণে আপনার সংসারে কোথাও না কোথাও সংকট দেখা দিতে পারে। ঠিক আছে, যেটা এমনিতেও হয়তো হতো, সেটা হয়তো আরও দৃঢ়ভাবে হবে এবং প্রচণ্ডভাবে হবে। তার থেকে নিজেকে একটুখানি কন্ট্রোল করুন। এটা গেল একটা। 6 নম্বর হচ্ছে কোনো কারণে কারোর সাথে এই 4 দিন কোনো রকম কী বলবো উচিত নয় এমন কোনো ভাষা প্রদান না করাটা আমার মনে হয় শ্রেয়। কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে এই সময় আমরা মাকে যে রূপে দেখি সেটা হচ্ছে একদম শান্ত রূপে। তো তাকে আমরা এই মুহূর্তে কী কী করতে পারি, কোন কোন মায়ের রূপকে আমরা স্পেশালি পুজো করতে পারি, কামাখ্যা মায়ের ধ্যান করতে পারি, সপ্তশতীর পুজো করতে পারি। মানে পুজো মানে ইন দ্য সেন্স হচ্ছে মনে মনে ডাকা, এবং আপনি দিনে যতক্ষণ পারবেন, আমরা বলি না এই সময় যতগুলো মন্ত্র আছে সেই মন্ত্রগুলো, এটাও কিন্তু কামাখ্যার থেকেই বলছি, যতগুলো মন্ত্র আছে যে মন্ত্রগুলো আপনি জানেন সেই মন্ত্রগুলো আপনি যত পাঠ করবেন এই 4 দিন না, এই মন্ত্রগুলো জাগতিক শক্তি আরও বেড়ে যাবে। তো আমার মনে হয় যেগুলো করবেন না সেগুলো খুব সহজ উপায়, যেগুলো করবেন সেটা হচ্ছে মন্ত্রপাঠ, সতীর ধ্যান মানে সপ্তসতীর ধ্যান এবং কামাখ্যার ধ্যান। এই কটা জিনিস করুন, লাইফে অনেক কিছু চেঞ্জেস পাবেন এই 4 দিনের পর থেকে। কিছু এমন কঠিন কাজ আপনি বলেননি? আমি কখনো কাউকে বেশি নিয়মের মধ্যে ফেলি না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ভেজ নন ভেজের একটা বড় সমস্যা থাকে, তো তাদের ক্ষেত্রে হয়তো এই 2টো দিন অসুবিধা হবে, কষ্ট করে হলেও। তাই আমাদের যদি বাইরে আমরা তো ঘুরি, নানান লোকের সঙ্গে মিশি, সেখানে বস্ত্রটা পরিবর্তন করেই কিন্তু গৃহে প্রবেশ করা উচিত। একদম বাস্তব, তাহলে তো ঠিকই করেছি। হ্যাঁ একদম কোনো ভুল নেই তো। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে ঠাকুর ঘরে না দরকার পড়লে প্রবেশ করবেন না। যদি ধ্যানও করতে হয় আপনি ঠাকুর ঘরের বাইরে একটু কি ঠাকুর ঘরের একটু বাইরে ধূপ দেওয়া যেতে পারে? না, দ্বীপ ধূপ মানে সমস্ত কিছু খাবার এগুলো তো আপনি দিতেই পারেন, আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক, কিন্তু কোনো কারণে মায়ের মূর্তি স্পর্শ করবেন না। আচ্ছা, এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যেখানে রয়েছে সেখানে স্পেশালি একটু লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। অনেকে বলেন দাদা আমার ঘরে ক্যালেন্ডার রয়েছে, খুব সহজ উপায়, ক্যালেন্ডারটাকে ঘুরিয়ে রেখে দিন, তাই না? আপনাকে বেশি খাটাখাটনি করার কোনো দরকারই নেই। অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, মায়ের মুখ আছে, মায়ের মূর্তি আছে, হয় লাল কাপড় দিয়ে ঢেকে দিন, তা নাহলে পরে ঘুরিয়ে রেখে দিন, তাহলেই হয়ে গেল, মিলে গেল। সেই মন্দিরের মধ্যে আপনার আরও অনেক দেবতা আছেন, তাদের তো কোনো সমস্যা নেই। তো তাদের সেই সময়টাতে আপনি কি করতে পারেন, তাদেরকে নর্মালি তাদের মতো ভোগ প্রসাদ যেরকম নিবেদন করেন করবেন, কিন্তু আমার মনে হয় এই সময় বাড়ির মহিলারাই পুজো দেওয়াটা বেটার। এবারে আপনার কাছে যেই প্রশ্নগুলো পরপর করব, দেখুন আপনি এমন একজন ব্যক্তিত্ব, মানে আমি পার্সোনালি আমার একটা বিরাট রেসপেক্ট রয়েছে। সেইখানে কিন্তু আপনি যেমন প্রত্যেকটা অমাবস্যায় তারাপীঠে যাচ্ছেন, ঠিক আছে, তো আরও নতুন মন্দির আসছে অনেক, একটা বাজেট ইয়ে হয়েছে, কিন্তু যখন যে সময় যে উৎসবটা থাকে আপনি পারতপক্ষে চেষ্টা করেন, অনেক সময় কাজের ব্যস্ত থাকে, ক্লায়েন্টের চাপ থাকে, কিন্তু এই যে কামাখ্যায় যাওয়ার ব্যাপারটা, এটা আপনার কিন্তু একটা নিয়মিত ব্যাপার, এবং আপনি অনায়াসেই তো মানে দূর দূর প্রান্তে এখান থেকে 2500-3000 কিলোমিটার দূর ড্রাইভ করে বেরিয়ে গেছেন, কিন্তু এখানে যেহেতু দ্রুততার ব্যাপার রয়েছে আপনি বিমানে যাচ্ছেন। এখানে একটু টাইমের মানে মেন ব্যাপার হচ্ছে এই বছরটা আমার প্ল্যানটা একটু অন্য ছিল,
যে এই বছর আমি কামাখ্যাতে হয়তো যাব না, কিন্তু কামাখ্যাতে আমার যা পুজো আছে সেগুলোকে কনভার্ট করে দেবো। তো আমার বহু লোক রয়েছেন, তার মধ্যে আমার খুব কাছে ওখানে মানে বিভিন্ন জায়গা থেকে আসা কয়েকজন মানুষ আছেন। হ্যাঁ, অবশ্যই ইউপি থেকে আসা অ্যাটলিস্ট 3জন লোক আছেন, তারা স্পেশালি ফোন করে এবং তারপর আমি টিকিট কাটি। এবং আমার মনে হয় যে ওদের ভালোবাসা বা ওরাও আসছে, এবং আমরা যতটা মানি না, ইউপির যারা ব্রাহ্মণ আছেন তারা আমাদের থেকে অনেক বেশি মানে। এবং যারা কাশী বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন তাদের গীতার উচ্চারণ, সংস্কৃত শ্লোক, এগুলো উচ্চারণগুলো শুনবেন, আমার মনে হয় যে আমি এখনও বাচ্চা, এখনও কিচ্ছু জানি না। তো ওনাদের আদান প্রদানের ব্যাপারও তো থাকে একদম। এবং আমার মনে হয় যে এই যে ধরুন 72 ঘন্টা টাইম আমি ওদের সাথে কাটাবো না, ওরা কি আমার থেকে পাবে আমি জানি না, আমি ওদের থেকে অনেক কিছু পাবো। সেটা তো মস্ত বড় বক্তব্য আপনার। হ্যাঁ, বাস্তব, আমি জোর গলায় বলি। ওরাও হয়তো জানি না, ওরা হয়তো ভাবছেন যে দেবাচার্যজির কাছ থেকে কি পাবো। অরুণ চৌধুরী বলে একজন ভদ্রলোক আছে, যদি কোনোদিন সম্ভব হয় আমি আপনাকে মিট করাবো। তার কথাবার্তা, প্রতিটা জায়গা এবং তার উচ্চারণ, তার কথা বলার স্টাইল, মানে উনি কী করে ধীর স্থিরভাবে কথা বলতে হয়, স্পেশালি আমি ওনার থেকে শেখা। এত ভালো ভদ্রলোক, এবং ওনার উচ্চারণ এবং ওনার প্রতিটা জায়গায় কী করলে কী পাওয়া যায় লাইফে, কোন মোড়টা থেকে কীভাবে নিজেকে ধরবে, ভগবানকে কেন গুরুত্ব দেওয়া দরকার, আমি কে। উপনিষদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমি কে। এই বক্তব্যটা যেদিনকে আমি নিজেকে খুঁজতে থাকবো সেদিনকে আমি ঈশ্বরের জায়গাটাকে পেয়ে যাব। তো এইবারে ঈশ্বরকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সেই জায়গাটা আসবে। তো স্টেপ বাই স্টেপ এগিয়েছে। তো আমার মনে হয় এই জায়গাগুলো জানা উচিত। তো ওই ভদ্রলোকরা আছেন। এছাড়া ময়াঙ্ক থেকে 2জন ভদ্রলোক আসবেন। ময়াঙ্ক হচ্ছে কি বলবো, আসামেরই দুটো পার্ট আছে, একটা আপার একটা লোয়ার। তো সেইখানে এখানে ব্ল্যাক ম্যাজিক, আপনি স্পেশালি নাম তো শুনে থাকবেন। তো ব্ল্যাক ম্যাজিকের জন্য যে জায়গাটা খুব প্রসিদ্ধ ময়াঙ্ক। তো ময়াঙ্কে এখনো পর্যন্ত লোকের অনেক দৃঢ় বিশ্বাস আছে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্বন্ধে, তাদের ধ্যান ধারণা বা যে যে জিনিসগুলো আপনি লাইফে শুনেছেন সবকটা ময়াঙ্কে গেলে আপনি দেখতে পাবেন বাস্তব চোখে, বাস্তব চোখে। তো আমরা অনেক সময় বলি না যে সাঁওতালি বিদ্যায় বা এই বিদ্যায় ওই বিদ্যায় অনেক সময় আমরা দেখেছি গাছের মধ্যে আগুন জ্বলতে দেখেছি। আমরা অনেক সময় বলি দাবানলের ব্যাপার, কিন্তু অনেকে বলে না দাবানল না, ওখানে আরেকটা গাছ ছিলই না, একটা গাছে একটা লোককে দেখলাম কী করলো, আগুন জ্বালিয়ে দিল। তো এই ধরনের বহু কিছু আছে যেগুলোর মধ্যে আমার মনে হয় না কোনো ফিজিক্স আছে, কোনো কেমিস্ট্রি আছে, কিচ্ছু আছে, শুধুমাত্র ঈশ্বর আছে। আমার মনে হয় তাদের ক্ষমতা কি, আমার মনে হয় যে আসাম দুটো কারণেই স্পেশালি বিখ্যাত। একটা হচ্ছে ভূপেন হাজারিকার জন্য, আর একটা হচ্ছে আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিকের জন্য। তো এই দুটো জিনিস না আমি খুব প্রশংসার সাথে বলছি। এবং আমার মনে হয় ওরা যা জানে, ওরা যা বিদ্যাগুলোকে রপ্ত করেছে, আমরা তো গিয়ে গিয়ে ওখান থেকে ধার করেই জানি, অ্যাকচুয়ালি শেখার চেষ্টা করি, শিখছি, বা আগে যে ধরনের কাজের মধ্যে যুক্ত ছিলাম সেখান থেকে বেরিয়ে আসা, কিছু তো রিজন থাকে সমস্ত কিছু। তো প্রতিটা, এবং ওরা মানুষ চেনে, প্রতিটা যে আমি দেবাচার্যের মতন মানুষের সঙ্গে এই নিয়ে আলোচনা করব, কনসাল্ট করব, কারণ মানুষটাকে আমি দেখে বুঝতে পারছি মানুষটা সৎ। যিনি আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন প্রথমবার, ওনার তখন বয়স ছিল হয়তো, আমি যদি ভুল না করি, 72। আচ্ছা, আমার তখন বয়স ম্যাক্সিমাম 23। আচ্ছা। তো উনি শেখাচ্ছেন আমাকে। তো আমার লাইফে এর থেকে বড় প্রাপ্তি কিছু আছে নাকি? তো মানে ওদের মনটাও যথেষ্ট খোলামেলা, এবং যদি আপনার ঠিক পরিচিতি থাকে না, আমার মনে হয় এই 4 দিন আপনার কোনো সমস্যা হবে না। কালকেই একজন বয়স্ক মানুষ আমাকে বলছিল, বাবা আমাকে নিয়ে চলো। আমি বললাম একটা পায়ের ওপর অনেক সময় একটা পা রেখে দাঁড়াতে হতে পারে, এত ভিড়, এত মানে মেলা বসলে যেরকম হয় আমাদের, ঠিক সেই রকম। তো হ্যাঁ, অবশ্যই পুজো অর্চা এবং যে সন্ধিক্ষণগুলো এরা কাজে লাগায় না, আমি দেখেছি প্রাপ্তি লাভ প্রচুর। হ্যাঁ, কারণ এরা একদম সমস্তটা নিয়ম মাফিক করে। কোথা থেকে কি স্টার্ট করতে হবে, কোথায় কোনটা দরকার, বা বলির প্রয়োগ। আমাদের স্পেশালি এখানে আমরা এর থেকে দূরে থাকি, নিজেকে বিরত রাখি, ওদেরা কিন্তু এর মধ্যে থাকে। কিন্তু হ্যাঁ, আমাদের হয়তো সফটওয়্যার, আমরা তার জন্য হয়তো সামনে দাঁড়িয়ে এগুলো দেখতে পারি না, কিন্তু ওরা অভ্যস্ত এইসব ব্যাপারে। না, আমি তো দেখেছি, আমি মানে পশ্চিমবঙ্গে দেখেছি, কিন্তু সেটা একটা অন্যরকম অনুভূতি। তখন আর অত সেন্টিমেন্টের জায়গা থাকে না, তখন না একটা যেন অন্য শক্তি ভেতরে চলে আসে যে এটা আমি দেখব। হ্যাঁ, হয়তো, কিন্তু আমার একবার দেখার পর সেই শক্তিটা হারিয়ে ফেলেছি আমি। আমার মনে হয় যে না, এটা দেখাটা আমার কাছে ভুল। তো তার জন্য আমি ওই সাবজেক্টটা থেকে দূরে থাকি। বাকি ওভারঅল যদি আমরা বলি, আমরা এখানে যেভাবে আমাদের প্রচার আচার বিচার যেগুলো চলতে থাকে,
সেম জিনিসটাই ওইখানে হয়, কিন্তু আমাদের থেকে আরও উন্নত মনে হয়। সেটার জন্যই তো আমি মনে করি, যেটা দর্শকদেরকে বলতেও চাই, যে দেবাচার্যজির যে ক্যাপাসিটি এবং কানেকশন, সেটা এখানে না, তিরুপতিতেও অবধি রয়েছে। যার জন্য উনি যেই ব্যাপারগুলো বলেন, সেটার মধ্যে ধর্মীয় ব্যাপারগুলো আপনারা গ্রহণ করুন। উনি তো বলছেন না যে আমার এই কথাগুলো শোনার জন্য পয়সা দাও, হ্যাঁ, সেটা অনাবিলভাবে পরমানন্দ পুরুষের মতন তিনি বলে যান। একবারও বলছেন না। উনি বলেন আপনার এলাকায় কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, না বলতে পারতেন যে আপনি আমার কাছে আসুন, আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। তো এই শিক্ষাগুলো কিন্তু আমার ধারণা দেবাচার্যজি নিজেও খুব পণ্ডিত পরিবার, ব্রাহ্মণ পরিবার তো বটেই, পৌরোহিত্যও করেছেন, তো উনি তো বলতে পারেন যে আমি সব জানতাম। কিন্তু উনি এক একটা কেন্দ্রে গেছেন, এক একভাবে আধ্যাত্মিকতাবাদ শিখেছেন এবং সেখান থেকে নিজেকে সিজন করেছেন। সিজন বোঝেন তো, মানে নিজেকে তৈরি করেছেন। এই তৈরি করার পরেও মিষ্টি হেসে যখন বলেন আপনার এলাকার কোনো একজনকে দেখিয়ে নিন, তার মানে কি বিনয়টা হচ্ছে গিয়ে কিন্তু প্রধান ধর্ম, হ্যাঁ বাস্তব। যেটা আপনার মধ্যে না না, উইথ প্রবল রেসপেক্ট, প্রত্যেকটা মানুষের প্রতি আমার রেসপেক্ট রয়েছে। কেউ ছোট নন, প্রত্যেকে আমার থেকে অনেক বড়, অনেক বেশি জানেন। এটা একটা জায়গা। আমি তিরুপতি নিয়েও একটা কথা বলি। দেখবেন তিরুপতিতে স্পেশালি টিকিট যদি কাটেন আপনি 300 টাকা দিয়ে, 3 মাস পরের ডেটের আপনি টিকিট কাটতেই পারেন, তারপরে কি আপনার দর্শন হয়। এটা একটা। আপনি যদি এমনি খালি অবস্থায় চলে যান, তাহলে মোটামুটি আপনার 48 to 72 আওয়ার্সের মধ্যে আপনার তিরুপতি দর্শন হতে পারে, লাইনে গিয়ে দাঁড়িয়ে গেলে, ফ্রি লাইন যেটা। আরও একটা অপশান আছে সেখানকার মানুষের জন্য, আপনি তিরুপতির সামনে বসে তিরুপতিকে পুজো করতে পারেন। ও বাবা, সেটা খুব কঠিন কাজ। খুব রেয়ার। এখানকার কটা মানুষ জানে? না না, পারে না। তো অনেকে ভাবেন যে তিরুপতি দর্শনটা গেলে পরে তিরুপতি দর্শন সব থেকে কঠিন, বলছি তো, সবথেকে অনেক অনেক ঘুরতে হবে, অনেক কিছু করতে হবে। আমিও তাই করেছি, সেইভাবেই গেছি, কিন্তু ঠাকুরের সামনে গিয়ে পৌঁছাতে পারবেন না। না, ঠাকুর অনেকটা দূরে, আপনি অনেকটা দূরে। তো সেখান থেকে আপনি দর্শন করবেন, চোখ দিয়ে জল বেরোবে, আপনার মধ্যে ভাবাবেগ আসবে, অনেক কিছু আসবেই আসবে, একদম আসবে। এগুলো খুব কমন, মানে একজন না, প্রত্যেকের চোখে জল, যে আমি বাবার দর্শন পাচ্ছি, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর হাতটা এরকম করতে সবসময় এরকমই হয়ে যাচ্ছে। সব থেকে আরও মজার হচ্ছে, আপনি ভাবুন আপনার সামনে বাবা দাঁড়িয়েছে, আপনি বাবাকে পুজো করছেন, কি সাংঘাতিক ব্যাপার। তো এইগুলো মানে স্বপ্নের মতন। হ্যাঁ একদম। এগুলো আমার হয়তো জানাই ছিল না, আমি তো স্টেপ বাই স্টেপ করতে 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 আজকে এই জায়গাটাতে গিয়েছি। নিশ্চয়ই। তো এখন আমার ওখানকার যেটা পরিচিত আছে, আমি গেলাম ওখানে গিয়ে, জায়গাটাগুলো আমার বুকই করা থাকে, আর ওদের তো সিস্টেমটাও টোটাল আলাদা। হ্যাঁ, একদম। একটা গাছের পাতা, ওই মানে আমরা বলি তিরুপতি নগর অ্যাকচুয়ালি, তো ওখানটাতে কোনো রকম নগর মানে শহর, তো সেই জায়গাটাতে একটা গাছের পাতা পর্যন্ত পড়ে থাকে না, ইনস্ট্যান্ট গাড়ি আসতে পরিষ্কার করে দিচ্ছে, ঘর ধর যা চকচকে। একটা টাইমে আপনার কাছে ফোন চলে আসবে, যাবেন, বাবা রয়েছে, বাবার সামনে বসবেন, পুরোহিত আপনাকে মন্ত্র পড়াবে, আপনি পুজো করবেন, বাবার দর্শন করবেন, প্রণাম করবেন, চলে আসবেন। 1 ঘন্টা টাইম পাবেন আপনি। সে তো সবার দ্বারা হবে না, আপনি বলছেন বটে, সেটা আপনার দ্বারা হবে, ফলে আপনার স্পর্শেই আমাদের ভালো আসুক। একটা ছোট্ট ফোন নেব, সময় কম নিয়ে কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দাদার কাছে আমার মেয়ের কেরিয়ারের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। 9/6/2000। 9/6/2000। বাহ। টাইম? সময়টা বলবেন। সময়টা সকাল 8:30। সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্ম? কলকাতা? কামারহাটি হসপিটাল। কোথায়? কামারহাটি কামারহাটি। কামারহাটি, আপনি আগরপাড়া কামারহাটি। আপনি আমাদের অনুষ্ঠান দেখেন কি, নাকি একটা ফোন করলেন? হ্যাঁ, আমি দেখি, কিন্তু কোনোদিনও লাইন পাই না। লাইন তখন পাবেন যখন আমরা ফোন নেবো, তাই না? তো আমরা তো ফোন খুব কম নিই, তার জন্যই আপনি পান না। সিংহ রাশি, কর্কট লগ্ন, জানা আছে? শুক্রবার জন্ম ছিল মেয়ের। আচ্ছা। মেয়ের শুক্রবার জন্ম? হ্যাঁ, শুক্রবার জন্ম। সিংহ রাশি, কর্কট লগ্ন, জানা আছে তো? হ্যাঁ, এটা জানি। অষ্টমী শুক্লপক্ষে জন্ম, নরগণ। প্রশ্ন কেরিয়ার নিয়ে, কি হবে? হ্যাঁ। ওমা, আপনি বলে দিচ্ছেন। আচ্ছা, রবি শুক্র বৃহস্পতি শনি। আচ্ছা, শুক্র শনি, রবি শনি, বলছি ওর কি পিএইচডি থেকে গেলে কি আগে পিএইচডির জন্য পড়াশোনা করছে ও? হ্যাঁ, করুক, ভালো তো।
ও উনি আপনার কাছে জানতে চাইছেন ও পিএইচডি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন প্রথম কথা হচ্ছে অবশ্যই করুক, কোনো রকম মেজর কোনো সমস্যা নেই, উচ্চবিদ্যার তো অবশ্যই যোগ রয়েছে। মানসিক চাঞ্চল্যতাটা মাঝে মধ্যে একটুখানি ডিস্টার্ব করবে ওকে, কনফিউশনে ভোগে খুব, মানে কনফিউজ থাকে হ্যাঁ, ভীষণ। আমরা খুবই টেনশন করছি। বুঝতেই পারছেন 2000 ইয়েতে জন্ম, 2000-এ। ভালো সময় তো, আচ্ছা, 2000 তো ভালো। তা এবারে খারাপ কি আছে, এবারে বুধ মঙ্গল একত্রে দ্বাদশে মঙ্গল থাকা মানে হচ্ছে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক থাকা মানে হচ্ছে জীবনে, আমি সবসময় বলি মেয়েদের ক্ষেত্রে উন্নতি, নার্ভের ক্ষেত্রে একটুখানি উইক আছে, যে কারণে একটু মাঝে মধ্যেই অল্পতে একটুখানি ডিস্টার্ব হয় ও, অত্যাধিক চিন্তাভাবনা বেশি। তো এই জিনিসগুলো থেকে আমার মনে হয় বিরত থাকা দরকার। আর যেহেতু জন্ম ছক অনুযায়ী ছোট্ট একটা কালসর্পদোষের প্রভাব দেখা গেছে জীবনে, তো আমার মনে হয় আপনার এলাকায় কোনো একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান, ওই আবার সলিউশনটা করান। একবারে শেষে বলি যে ভদ্রমহিলা যিনি ফোন করেছিলেন, ধন্যবাদ, তিনি নাছোড়বান্দা ছিলেন, তার মেয়ে ডক্টরেট করবে কিনা মাত্র একটি প্রশ্ন নিয়ে হবু ডক্টরেট পিএইচডি করার জন্যই দেবাচার্যকে খুঁজে নিয়েছেন। এটাই আমাদের প্রাপ্তি। আপনার যাত্রা শুভ হোক, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার যাওয়া মানে প্রকারান্তে আমারও যাওয়া, আপনাকে স্পর্শ করে সেই আনন্দটা আমি উপভোগ করতে চাই। নমস্কার। নমস্কার।